নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্তের অডিও বুক করা হবে। আজকে তার প্রথম পর্ব, আদিযুগ। প্রথম অধ্যায়, প্রাচীন যুগ, খ্রিস্টীয় ১০ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। দেশকাল পাত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে ইতিহাস। সাহিত্যের ইতিহাসও তারই অন্তর্ভুক্ত। নদীর মতো ইতিহাসের গতি কখনো ঋজুপথে ধরে চলে, কখনো বা ভুজঙ্গ গতি। সাহিত্যের ইতিহাসের চরিত্রও সেই ধারা অবলম্বন করে বিবর্তিত হয়। সে কথা স্পষ্ট হবে সহস্র বর্ষব্যাপী বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে। পূর্ব ভারতের একটি বিশিষ্ট ঐতিহ্যমণ্ডিত ভৌগোলিক সংস্থানের মধ্যে, একটি ভাষাভাষী সংহত নৃগোষ্ঠীর মধ্যে প্রায় সহস্রাধিক বৎসর ধরে যে জীবনাদর্শ, আদিমানসিক স্বরূপ ও শিল্প সমুৎকর্ষ বিকাশ লাভ করেছে, তার শ্রেষ্ঠ প্রতীকের নাম বাংলা সাহিত্য। আর্দ্রভূমির দেশ বাংলা, স্থল, জল আর বায়ু প্রবাহের এ দেশের স্থাবর সংস্কৃতির প্রতি অকৃপণ দাক্ষিণ্যদানে কিছু বিরূপ। অবিশ্বাস্য অল্প সময়ের মধ্যে মঠ মন্দির কালের কবলে ধ্বংসস্তূপে পরিণত হয়। রাজপ্রাসাদ ও পর্ণকুটিরের মধ্যে কোনো পার্থক্য থাকে না শতাব্দীকালের ব্যবধানে। চিত্র, মূর্তি, পুঁথি সব কিছুই অচিরকালের মধ্যে কীটের ভোজে পরিণত হয়। ফলে বাংলাদেশের প্রাচীন শিল্প গৌরব প্রত্নতত্ত্বের গবেষণার বিষয়ে পরিণত হয়েছে। বাস্তবে তার মূর্তি চক্ষুষ্মানের কাছে নিষ্প্রভ প্রায়। কিন্তু মহাকালের রক্তচক্ষু অবহেলা করে এবং বর্ষাবাদল কীটপতঙ্গের গ্রাস এড়িয়ে যে বিপুল পুঁথি সম্ভার এত কাল রক্ষা পেয়েছে, তারই মধ্যে প্রাচীনকালের বাঙালির যথার্থ মনোপ্রকৃতি, শিল্পচেতনা ও আত্মপরিচয় ধরা পড়েছে। এ জাতির প্রাচীন ও মধ্যযুগের আন্তঃস্বরূপ যে বিস্মরণীয় যবনিকার তলে চিরমুকত্ব লাভ করেনি, তার একমাত্র কারণ বাংলার পুঁথি আশ্রয়ী মধ্যযুগীয় সাহিত্য। আমাদের প্রাচীন শিল্পের গৌরব আজ ধ্বংসস্তূপে সমাধি লাভ করেছে। শৌর্য বীর্যের প্রমাণও ইতিহাসের বিবর্ণ পৃষ্ঠায় নথিভুক্ত হয়ে আছে। আমাদের সেনাসজ্জিত চতুরঙ্গে রঘুর সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল কিনা তা মহাকবি কালিদাসেই রঘুবংশে বলতে পারেন। কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে তা সে প্রাচীন, আধুনিক যে কালেরই সাহিত্য হোক না কেন, বাঙালির সমগ্র চেতনা প্রবাহ তার মধ্যে ধরা পড়েছে, এ কথা অস্বীকার করা যায় না। বর্তমান প্রসঙ্গে আমরা বাঙালি জীবনের সেই আদর্শ স্বরূপ অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আলোচনা করব। মৃত্তিকার উপরে দেহের প্রতিষ্ঠা, দেহের উপরে মনের প্রতিষ্ঠা, আর সাহিত্য হলো সেই মনের বাংময় প্রকাশ। সুতরাং সাহিত্য আলোচনার পূর্বে দেশের পরিচয় গ্রহণ প্রয়োজন। প্রাচীন বাংলা সাহিত্যের রেখাচিত্র অঙ্কনের পূর্বে তার পটভূমি বিশ্লেষণের জন্য তদানীন্তন ইতিবৃত্ত ও জনজীবনের সংক্ষিপ্ত পরিচয় নেওয়া যাক। প্রাচীন বাংলা ও বাঙালি। আর্য পিতৃগণের প্রাচীন গ্রন্থে পূর্বজন পদবাসী গৌড়, বঙ্গ, সূক্ষ্ম সমতটের প্রাচীন পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল সম্পর্কে সশ্রদ্ধ উল্লেখ নেই। একদা ব্রহ্মাবর্তের মহর্ষিকুল অঙ্গ বঙ্গবাসী আর্যতর নরগোষ্ঠীর প্রতি অতিশয় ঘৃণা ধারণা পোষণ করতেন। এই দেশহ অনার্য নিবাসও, এটি হচ্ছে অনার্যদের দেশ, এর প্রতি আর্য ভূদেবদের শ্রদ্ধা থাকে কি করে? তাই এ দেশে এলে আর্যদের জাতি যেত। দুঃসাহসিক আর্য যুবকরা এদেশে যাতায়াত করলে তাদের ভালে ব্রাত্য কলঙ্ক তিলক অর্থাৎ একঘরে এঁকে দেওয়া হতো। তারপরে নানা প্রায়শ্চিত্তমূলক যাগযজ্ঞাদি করবার পরে তারা আবার আর্যমণ্ডলে স্থান পেত। সে যাই হোক, কালক্রমে এদেশের প্রতি উত্তরাপথের আর্যদের উন্নাসিক আর্যামির অনুকম্পা হ্রাস পেল। পাণিনির পতঞ্জলির গ্রন্থে, মন্মাদির ধর্মশাস্ত্রে, রামায়ণ মহাভারত এবং বৌদ্ধ গৌরবঙ্গ শ্রদ্ধার আসন লাভ করল। মূলত উত্তরাপথের আর্য সংস্কার, সংস্কৃত ভাষা ও স্মৃতিসংহিতার বিধানই অষ্ট্রিক গোষ্ঠীভুক্ত অর্থাৎ শাস্ত্রে যাদের নিষাদ বলা আছে
ও আর্য মহিমা বঞ্চিত বাঙালিকে ব্রাহ্মণ্য সভায় প্রতিষ্ঠিত করেছে। হিন্দু বৌদ্ধ মুসলমান যুগে বাংলাদেশে ভৌগোলিক সীমা বারবার পরিবর্তিত হলেও বাংলার ভাষা ও সাহিত্যের সীমাস্বরূপ এই বিশাল ভূখণ্ডটি এইভাবে নির্ধারিত হতে পারে: উত্তরে হিমালয় এবং হিমালয় হইতে নেপাল, সিকিম ও ভুটান রাজ্য, উত্তর পূর্বে ব্রহ্মপুত্র নদ উপত্যকা, উত্তর পশ্চিম থেকে দারবঙ্গ পর্যন্ত ভাগীরথীর উত্তর সমান্তরালবর্তী সমভূমি, পূর্ব দিকে গারো খাসিয়া জয়ন্তিয়া, ত্রিপুরা, চট্টগ্রাম, শৈলশ্রেণী বাহিয়া দক্ষিণ সমুদ্র পর্যন্ত, পশ্চিমে রাজমহল, সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, মানভূম, ধলভূম, কেওগুঞ্জর ও ময়ূরভঞ্জর শৈলময় অরণ্যময় মালভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর। এই সীমার মধ্যে বাংলা ভাষার বিকাশ, বাংলা সাহিত্যের ঐতিহ্য। এই ভূখণ্ডেই ঐতিহাসিক কালের বাঙালির কর্মকৃতির উৎস এবং ধর্মকর্ম নর্মভূমি। একদা এদেশ গৌরভূমি বলে পরিচিত হয়েছিল। পরে মুসলমান যুগ থেকে এ দেশের একাংশ বঙ্গের, পূর্ববঙ্গের নাম অনুসারেই গোটাটাই ভূখণ্ডটাই বঙ্গ, বাঙ্গালা, বঙ্গাল প্রভৃতি নামে চিহ্নিত হল। পাশ্চাত্য বণিকেরাও এই বাংলাদেশকে ভূগোলে স্বীকার করে নিল। রারো, বরেন্দ্র, বঙ্গ সবই আজ বঙ্গ বাংলা নামের মধ্যে আশ্রয় নিয়েছে। এই বিরাট ভূখণ্ড ইতিবৃত্ত, বিশেষত রাজনৈতিক ইতিবৃত্ত, উত্তরাপথের রাজ্য প্রণালী ও রাজন্যবৃত্তের সঙ্গে সম্পৃক্ত। মৌর্য ও কুষাণ যুগের উত্তরাপথের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশকেও কিছু স্পর্শ করেছিল বটে, কিন্তু এ দেশ যথার্থ ইতিহাসের পটে স্থান পেল গুপ্ত শাসনকালে, খ্রিস্টীয় ৫ম শতাব্দী থেকে। গুপ্ত শাসনে এসে প্রায় দু শতকের ৫ম থেকে ৬ষ্ঠ শতাব্দীর মধ্যে ব্রাহ্মণ্য স্মৃতিসংহিতা, পুরাণ, কাব্য মহাকাব্যর প্রভাবে বাংলার আর্য সংস্কার বিশেষ দৃঢ়মূল হয়েছিল। হুন আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের বুনিয়াদ ভেঙে পড়লে কিছুকালের জন্য কর্ণসুবর্ণ, আধুনিক মুর্শিদাবাদ জেলাটির রাঙ্গামাটি গ্রাম হল কর্ণসুবর্ণ। রাজা শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত ৫ম শতাব্দীর বাংলাকে ঐতিহাসিক গৌরবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। তার মৃত্যুর পর বাংলায় কেন্দ্রীয় রাজশক্তির অবসানে চারিদিকে যে বিশৃঙ্খলা ও অরাজকতা শুরু হলো, রাজনৈতিক ইতিহাসে তাকে মাৎসন্যায় বলে। জলাশয়ে বড় বড় মাছেরা ছোট ছোট মাছগুলিকে উদরসাৎ করে। সমাজেও তখন জোরজার মুলুকতার নীতির আবির্ভাব হয়, তখন তাকেই বলে মাৎসন্যায়। শশাঙ্কের মৃত্যুর পর প্রায় শখানেক বছর ধরে এদেশে বিশৃঙ্খলা, অরাজকতা দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছিল। তারপর অত্যাচারিত জনসাধারণ ও বিবৃত রাজপুরুষেরা এই বিশৃঙ্খলা দূর করবার জন্য সমবেত হয়ে গোপালদেব নামে এক সেনাপতিকে বাংলার রাজসিংহাসনে রাজারূপে অভিষিক্ত করলেন। যদিও গোপালদেব কোনো রাজবংশে জন্মগ্রহণ করেননি, খ্রিস্টীয় ৮ম শতাব্দীতে রাজা গোপালদেব প্রকৃতিদের অর্থাৎ প্রজা দ্বারা রাজা নির্বাচিত হয়েছিলেন, এ সংবাদ বিস্ময়কর বটে। ৮ম শতাব্দী থেকে ১১৬০ খ্রিস্টাব্দ ৩০০ বৎসরের বেশি পালবংশ গৌড়ের সিংহাসনে সুপ্রতিষ্ঠিত ছিল। কালক্রমে দ্বাদশ শতাব্দীর দিকে পারিবারিক কলহে পালবংশ দুর্বল হয়ে পড়লে সামন্তের দল মাথা তুলে দাঁড়ালো। পাল রাজাদের ভিন প্রদেশাগত সৈন্যবাহিনীদেরও সামন্তদের দলে যোগ দিল। ফলে বাংলায় আবার এক রাষ্ট্র সংকট ঘনালো। এই বিশৃঙ্খলার সুযোগে যারা বাংলার সিংহাসন অধিকার করলেন তারা সুদূর কর্ণাটের অধিবাসী ব্রাহ্মণ সেন বংশ। বৃত্তিতে তারা ছিল ক্ষত্রিয়, তাই তাদের ব্রহ্মক্ষত্রিয় বলা হয়। সেন বংশের আদিপুরুষ সামন্ত সেন কর্ণাট ত্যাগ করে রারোদেশে গঙ্গা তীরে বাস করেছিলেন। তার পুত্র বিজয় সেন গৌড়রাজ্যে রাজারূপে প্রতিষ্ঠিত হন এবং অল্পকালের মধ্যেই পূর্ব ও দক্ষিণবঙ্গে নিজ আধিপত্য বিস্তার করেন। তার পুত্র বল্লাল সেন ১৮৫৮ খ্রিস্টাব্দে সিংহাসন লাভ এবং তার পুত্র লক্ষণ সেন ১১৭৮ খ্রিস্টাব্দে সিংহাসনে অভিষিক্ত। বাংলাদেশে সেন বংশের অধিকার দৃঢ়তর করেন। পাল রাজারা ধর্মমতে মহাযানী বৌদ্ধ হলেও হিন্দু ধর্মের প্রতি তাদের অশ্রদ্ধা ছিল না। বস্তুত তাদের সুদীর্ঘ কালব্যাপী শাসনকালে গৌরবঙ্গের সমাজ সংস্কৃতির প্রতিষ্ঠা ও বিকাশ হয়েছিল। কিন্তু ব্রাহ্মণ্য মতে ঘোরতর আস্থাযুক্ত বিদেশি সেন বংশের রাজসভাতে উচ্চ সমাজের, বিশেষত ব্রাহ্মণ সমাজের আনাগোনা বৃদ্ধি পেলেও জনসাধারণের সঙ্গে এই শাসনের যোগাযোগ স্বাভাবিক কারণে শিথিল হয়ে পড়েছিল। সেন রাজগণ সংস্কৃত সাহিত্য, বৈদিক যাগযজ্ঞ ও স্মৃতির সংহিতার বিধিনিষেধের দ্বারা বৌদ্ধ বাঙালিকে ব্রাহ্মণ্য মতাশ্রয়ী করবার চেষ্টা করলেও
তার সার্থকতা ঘটবার আগেই তুর্কি জাতির অধিনায়ক ইসলাম ধর্মাবলম্বী ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজির মুষ্টিমেয় অনুচরদের সঙ্গে নিয়ে ছদ্মবেশ ও চাতুরীর দ্বারা লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপ আক্রমণ করেন। অতর্কিত আক্রমণে বিভ্রান্ত অরক্ষিত পুরীর অধিনায়ক বৃদ্ধ লক্ষণ সেন সপরিবার পূর্ববঙ্গের নিরাপদ অঞ্চলে পলায়ন করেন 1199 থেকে বা 1202 খ্রিস্টাব্দ। এর অল্পকালের মধ্যেই গৌরভূমিতে ইসলাম ধর্ম এবং তুর্কি শাসনের চণ্ডপ্রভাব বিস্তার লাভ করে। এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া যেতে পারে, ভীরুতার জন্য রাজা লক্ষণ সেন ঘরে পরে স্বদেশী ও বিদেশি ঐতিহাসিকদের কাছে নিন্দিত হয়েছিলেন, কিন্তু সম্প্রতি গবেষণায় প্রমাণিত হয় যে লক্ষণ সেন কোনোকালে ভীর কাপুরুষ ছিলেন না। যৌবনে তিনি বিখ্যাত যোদ্ধা বলে সর্বত্র পরিচিত হয়েছিলেন। বিজয়োদ্ধত মুসলমান লেখকও মিনহাজ উদ্দিন লক্ষণ সেনকে নিন্দা না করে বরং প্রশংসাই করেছেন। সুতরাং মনে হয় ইফতিকার উদ্দিন ঠিক ভোজবাজি দেখিয়ে এদেশ জয় করেননি, বড় রকমের একটা যুদ্ধবিগ্রহ নিশ্চয়ই হয়েছিল, কিন্তু বিজয়ী মুসলমানের ইতিহাসে তার কোনো উল্লেখ নেই। সেকালের হিন্দুদের লেখাও বাংলাদেশের কোনো নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া যায় না। এজন্যই বৃদ্ধ লক্ষণ সেনের শিরে নির্বিচারে অপবাদের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সে যাই হোক, সেন শাসনকালে বাংলাদেশের সংস্কৃতির উপর ব্রাহ্মণ্য মতাদর্শের পলিমাটি পড়েছিল। তার ফল ভালোই হয়েছিল। সংস্কৃত সাহিত্যের বিশেষ প্রভাব না পড়লে মধ্যযুগের বাংলা সাহিত্যে কিছুতেই লোকসাহিত্যের উপরে উঠতে পারত না। পরবর্তীকালে বাংলা সাহিত্যের গৌরবময় প্রসারও ঘটত না। সেন বংশের শাসনে এই শুভ লক্ষণটি ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে স্বীকৃতির যোগ্য। সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্য। সংস্কৃত ভাষা ও সাহিত্য সমস্ত আধুনিক ভারতীয় সাহিত্যের মূল উৎস। এমনকি দক্ষিণ ভারতীয় সমাজেও তামিল, তেলুগু, মালায়ালি, কন্নড় সংস্কৃত প্রভাব অস্বীকার করতে পারেনি। তাই বাংলা সাহিত্যের আলোচনার পূর্বে বাংলাদেশে রচিত সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্যের আলোচনার যৌক্তিকতা এখানে বলে নেওয়া প্রয়োজন। খ্রিস্টীয় 10ম শতাব্দী বা তার অল্প কিছু আগে মাগধী অপভ্রংশের নির্মুখ ত্যাগ করে বাংলা ভাষার জন্ম হয়। এই অপরিণত ভাষা সাহিত্যকর্মেও কিছু কিছু ব্যবহৃত হতে থাকে, কিন্তু বাংলা সাহিত্যের উৎপত্তির পূর্বে বাঙালি সাহিত্য চর্চা করেছে, তবে তা হলো সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্য। ক্রমে ক্রমে প্রাকৃত অপভ্রংশ সাহিত্যের চর্চা লুপ্ত হয়, কিন্তু আদিমধ্য আধুনিক যুগের মধ্য দিয়ে সংস্কৃত ভাষা ও সাহিত্যের চর্চা বাংলাদেশে আজও বর্তমান। মৌর্য গুপ্ত যুগে ব্রাহ্মণ্য আদর্শ সংস্কৃত সাহিত্য ও স্মার্ত সংস্কারে ব্রাত্য বাঙালির যে দীক্ষা হয়েছিল, সেন যুগে তাই আরও পল্লবিত হয়। কেবল বৌদ্ধ পাল যুগে সংস্কৃতের সঙ্গে সদ্য ভূমিষ্ঠ বাংলা ভাষাও সাহিত্যকর্মে কিঞ্চিত প্রযুক্ত হতে আরম্ভ করেছিল, কিন্তু সেন যুগে বাংলা সাহিত্য চর্চার বিশেষ কোনো সংবাদ পাওয়া যায় না। রাজসভায় শুধু সংস্কৃত কাব্যাদির অনুশীলন হতো। বাংলা সাহিত্য ব্যবহৃত হওয়ার পূর্বে খ্রিস্ট 5ম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সংস্কৃত ভাষা, সাহিত্য, স্মৃতিপুরাণ, ন্যায়দর্শন, ব্যাকরণ অভিধান যে এদেশে বিশেষভাবে অনুশীলনিত হতো তাতে কোনো সন্দেহ নেই। প্রাচীন সংস্কৃত ব্যাকরণে প্রাচ্য দেশের ভাষারীতির যে সমস্ত দৃষ্টান্ত ও বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে, তাতে মনে হচ্ছে গুপ্তযুগের আগে থেকে বাংলাদেশে সংস্কৃত ভাষার বিশেষ চর্চা ছিল। অজস্র লিপিলেখন, ব্যাকরণ অভিধান, আয়ুর্বেদিক গ্রন্থ, স্মৃতিশাস্ত্রের নকল, ন্যায়শাস্ত্রাদির টিকা টিপ্পণী, সর্বোপরি গৌরী রীতির উল্লেখ থেকে মনে হচ্ছে বাঙালির আর্যত্বের মূল্যে উত্তর ভারত থেকে আগত এই সংস্কৃত ঐতিহ্যেরই প্রতীত। গুপ্ত, পাল, সেন যুগে বহু তাম্রশাসন ও শিলালিপির সন্ধান পাওয়া গেছে। তার অলঙ্কৃত বাকপুঞ্জের বাহাস্ফোট দেখলে একথা বিশ্বাস করতেই হয়, উক্ত লিপিলেখনের কবিরাই গৌরী রীতি, অক্ষরডম্বর অর্থাৎ গালভরা শব্দ ও আড়ম্বরপূর্ণ রচনা বেশ ভালোভাবে আয়ত্ত করেছিলেন। অবশ্য কারো কারো রচনায় অলঙ্কার কৌশল ছাড়াও স্নিগ্ধ কবিত্বের সাধুস্পর্শ পাওয়া যায়, কিন্তু বিশুদ্ধ সাহিত্যের চেয়ে ব্যাকরণ অভিধান, আয়ুর্বেদ, স্মৃতিসংহিতা, ন্যায়দর্শন প্রভৃতির দিকেই যেন প্রাচীন বাঙালির অধিকতর আকর্ষণ দেখা দেয়। ভাষা শিখবার জন্য ব্যাকরণ অভিধান, চন্দ্রগমীর ব্যাকরণ, সুভতী চন্দ্রের কামধেনু এবং বন্ধঘটির সর্বানন্দের টিকা সর্বস্ব নামে অমরকোষের টিকা। আয়ুর্বেদ, পালকপ্পের হস্তায়ুর্বেদ অর্থাৎ হস্তি চিকিৎসা, মাধবের রোগ বিনিশ্চয়, চক্রপাণি দত্তের চিকিৎসা সার সংগ্রহ। ন্যায়দর্শন, হাওড়া জেলার ভুরসুট গ্রামের শ্রীধরের ন্যায়কন্দলী, গৌরপাদের আগমশাস্ত্র অর্থাৎ বেদান্ত তত্ত্বের আলোচনা, স্মৃতিমীমাংসা, ভবাদেবের ব্যবহার তিলক,
প্রায়শ্চিত্ত প্রকরণ, জিমুদ্বাহনের দায়ভাগ, ব্যবহার মাতৃকা, হলউদের ব্রাহ্মণ সর্বস্ব প্রভৃতির বিশেষ চর্চা চলেছিল গুপ্তযুগ থেকে সেনযুগ পর্যন্ত। কিন্তু যাকে বিশুদ্ধ সাহিত্য বা লিটারেচার অফ পাওয়ার বলে, প্রাচীন বাংলায় সেনযুগের পূর্বে তার বেশি দৃষ্টান্ত পাওয়া যায় না। কেউ কেউ বলেন ভট্টনারায়ণের বেণীসিংহার, মুরারির অনর্ঘ রাঘব, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, খেমিশ্বরের চণ্ডী কৌশিক প্রভৃতি সংস্কৃত নাটক নাকি বাংলাদেশে রচিত হয়েছিল। রচিত হলে বাঙালির গৌরবের কথা সন্দেহ নেই, কিন্তু ওই নাট্যকারগণ যথার্থ বাঙালি কিনা এবং উক্ত নাটকগুলি প্রকৃতি বাংলাদেশে লেখা হয়েছিল কিনা তাতে গভীর সন্দেহ আছে। তবে অভিনন্দ ও সন্ধ্যাকর নন্দীর দুখানা কাব্য, দুখানেরই নাম রামচরিত, বাংলায় সংস্কৃত সাহিত্য চর্চার প্রকৃষ্ট উদাহরণস্বরূপ গৃহীত হতে পারে। অভিনন্দের রামচরিতে রামচন্দ্রের উত্তর জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। রামপালের সভাকবি উত্তরবঙ্গের অধিবাসী সন্ধ্যাকর নন্দীর দ্ব্যর্থবোধক ভাষায় 4টি পরিচ্ছেদে সমাপ্ত যে রামচরিত কাব্য রচনা করেন, তাতে তার বিশেষ কৃতিত্ব প্রকাশ পেয়েছে। একই শ্লোকের দুরকম অর্থ করে তিনি এই ঐতিহাসিক কাব্য রচনা করেন। এক পক্ষ অর্থ হল রামায়ণের রামচন্দ্রের কাহিনী, আরেক অর্থ হল পাল রাজা রামপাল, তার ছেলে মদন পালের কাহিনী। কাব্যটির আরেক কোনো গুণ থাক আর নাই থাক, এতে পালযুগের ইতিহাসের অনেক প্রচ্ছন্ন তথ্য রয়েছে, তাতে সন্দেহ নেই। কিন্তু এই সামান্য দৃষ্টান্ত বাদ দিলে সেনযুগের পূর্বে বাংলাদেশে বিশুদ্ধ সাহিত্যধর্মী সংস্কৃত রচনা বড় একটা দৃশ্যগোচর হয় না। অথচ গৌরী রীতি নামে এক প্রকার বিশিষ্ট সংস্কৃত রচনারীতি এই বাঙালির আবিষ্কার। 7ম শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক বাণভট্ট তার হর্ষচরিতে এই গৌরী রীতির উল্লেখ করেছেন, যদিও বিশেষ প্রশংসা করেননি। উৎকট অলঙ্কার বাহুল্য এবং গুরুগম্ভীর ঝঙ্কার গৌরী রীতির প্রধান গুণ। যদিও বাড়াবাড়ির ফলে এই ধরনের ভাষারীতি কোনো কোনো সময় একটু কৃত্রিম হয়ে পড়ে, তবু স্থানবিশেষে এরকম ধ্বনি ঝঙ্কারপূর্ণ রীতিকে অস্বীকার করা যায় না। সে যাই হোক, গৌরী রীতির উদ্ভাবন সত্ত্বেও সেনযুগের পূর্বে বাঙালি সংস্কৃত কাব্যাদিতে বিশেষ কোনো মৌলিক প্রতিভার পরিচয় দিতে পারেনি। কারণ আর্য সংস্কারে নবদীক্ষিত ব্রাত্য বাঙালি সংস্কৃত ভাষা ও সাহিত্যের সঙ্গে গভীরভাবে পরিচিত হওয়ার জন্য ব্যাকরণ অভিধানের বেশি প্রয়োজন বোধ করেছিল। সেনযুগে বিশেষত লক্ষণ সেনের সভায় সংস্কৃত সাহিত্যের বিশেষ চর্চা হয়েছিল। জয়দেব গোষ্ঠী তার প্রমাণ। সেনরাজগণ বিদেশী ছিলেন বলে বাংলার ভাষা সম্বন্ধে বিশেষ কৌতূহলী ছিলেন না। উপরন্তু তারা ঘোরতর ব্রাহ্মণ্য মতাবলম্বনী ও স্মার্ত সংস্কারপন্থী ছিলেন। সুতরাং তাদের সভায় সংস্কৃতজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতের একটু বেশি প্রাধান্য হওয়াই স্বাভাবিক। অবশ্য তাদের কেউ কেউ সংস্কৃত শাস্ত্র ও কাব্য কিছু কিছু মৌলিক প্রতিভার পরিচয় রেখে গেছেন। লক্ষণ সেনের সভাকবি জয়দেব তার গীতগোবিন্দের জন্য সারা ভারতে প্রসিদ্ধি লাভ করেছেন। রাধাকৃষ্ণের লীলাকথা নিয়ে আদিরসের আধারে রচিত এই ভক্তিকাব্যে ভারতের নানা ধরনের ভক্ত সম্প্রদায়ের সম্বন্ধে শ্রদ্ধার সঙ্গে স্বীকৃত হয়েছে। পরবর্তী বাংলা সাহিত্যে, বিশেষত বৈষ্ণব পদ সাহিত্যে জয়দেবের গীতগোবিন্দের অপরিসীম প্রভাব দেখা যায়। বস্তুত তাকে কেউ কেউ বাংলার আদি পদাবলিকার বলতে চান। এ কথা অযৌক্তিক নয়। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে জয়দেবের প্রভাব ভুলে থাকা সহজ নয়। তার অপূর্ব বাণীমূর্তি, বাকৃতি, রূপকল্প, আবেগের তীব্রতা ও ভক্তির সূক্ষ্ম ব্যঞ্জনা শুধু বাংলা কেন, মৈথিলি, উড়িয়া ও অসমীয়া সাহিত্যকেও প্রভাবিত করেছে। এমনকি আধুনিক যুগে মাইকেল থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত বাংলার শ্রেষ্ঠ সারস্বত সাধকেরা জয়দেবের প্রভাব অস্বীকার করতে পারেননি। বাঙালি রচিত আর কোনো সংস্কৃত গ্রন্থ এরকম সর্বভারতীয় জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তার গীতগোবিন্দ রাধাকৃষ্ণ প্রণয়লীলা সংক্রান্ত একখানি ক্ষুদ্র খণ্ডকাব্য। এর কিছু কিছু উপাদান নানা পুরাণ থেকে সংগৃহীত হলেও গ্রামীণ আদর্শেও এ কাব্য যথেষ্ট রয়েছে। ছন্দের কোথাও কোথাও প্রাকৃত প্রভাবের লক্ষ্যগোচর হবে। কাব্যটি খণ্ডকাব্য হলেও এর লক্ষণ, এর রচনাভঙ্গিমা নানা দিক থেকে লোকনাট্যের অধিক অনুগামী। কৃষ্ণের গোপীদের নিয়ে লীলা এবং তদ্দর্শনে শ্রীরাধার মানিনী বিরোহিণী হওয়া, পরে পুনরায় কৃষ্ণ রাধার মিলনে কাব্যের সমাপ্তি, এই হলো এই কাব্যের স্থূল অয়ন রেখা। ভাষা, ছন্দ, অলঙ্কৃতি এর প্রধান সম্পদ। চরিত্র সৃষ্টি তাই কিছু গৌণ ও দুর্বল। উপরন্তু এর বহুস্থলে যে ধরনের আদিরসের নির্বাদ লীলা বর্ণিত হয়েছে, তাতে একালের কেউ কেউ এ কাব্যকে ভক্তি সাহিত্যের কোঠায় স্থান দিতে নারাজ। একালে এ কাব্যের আমাদের কাছে যাই মনে হোক না কেন, মধ্যযুগে সারা ভারতের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের কাছে
এটি ভক্তিকাব্য বলেই গৃহীত হয়েছিল, কারণ ভারতীয় ভক্তিশাস্ত্রে আদিরসকে অসুচি বলে পরিত্যাগ করা হয়নি, আদিরসকে ভক্তিরসে রূপান্তরিত করা হয়েছে। সেই জন্য গীতগোবিন্দে উগ্র আদিরস থাকা সত্ত্বেও এখনও ভক্ত সম্প্রদায়ের কাছে এটি অতি শ্রদ্ধার সঙ্গে গৃহীত হয়ে থাকে। কোনো কোনো দেবমন্দিরে, পুরী ও দক্ষিণ ভারতে এ কাব্য নিত্য গান হয়ে থাকে। অবশ্য তাই বলে জয়দেবকে গোস্বামী বানিয়ে বা চৈতন্যপন্থী বৈষ্ণব ভক্ত করে তোলাও ঠিক করা হবে না। শ্রী চৈতন্যের পূর্বে বাংলাদেশে যে ধরনের বৈষ্ণব ভাব প্রচলিত ছিল, জয়দেব তারই দ্বারা প্রভাবিত হয়েছিলেন। শ্রী চৈতন্য প্রচারিত ভক্তিবাদের সঙ্গে প্রাক চৈতন্য বৈষ্ণব তত্ত্বের অনেক পার্থক্য রয়েছে। সেই জন্য জয়দেবকে ভক্ত বলে গ্রহণ করা হলেও তাকে গৌড়ীয় বৈষ্ণব সাধনার অঙ্গীভূত করে নেওয়া দুরূহ। যদিও চৈতন্য যুগের গৌড়ীয় বৈষ্ণব ভক্তিবাদ ও সাহিত্য জয়দেবের কাব্যের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। কোনো কোনো পাশ্চাত্য পণ্ডিত মনে করেন যে এ কাব্যের গানগুলি প্রথমে নাকি জয়দেব প্রাকৃত লিখেছিলেন, তারপর তিনি তার সংস্কৃত অনুবাদ করেন। প্রমাণভাবে এ মতো গ্রহণ করা যায় না। জয়দেবের কয়েকজন কবি বন্ধু শরণ, উমাপতি, ধৈ, গোবর্ধন আচার্য এরাও তার সঙ্গে লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন। জয়দেব গীতগোবিন্দের এই বন্ধু চতুষ্টয়ের নাম উল্লেখ করেছেন। এদের মধ্যে ধৈর পবনদূত, কালিদাসের মেঘদূতের আদর্শে ও গোবর্ধন আচার্যের আর্য সপ্তশতী, হালের গাথা সপ্তশতীর আদর্শে কিঞ্চিত পরিমাণে বাঙালির কবি প্রতিভার পরিচয় দিয়েছেন। এই প্রসঙ্গে দুখানি সংকলন কাব্যের কথা উল্লেখ করা যেতে পারে: কবীন্দ্রবচন সমুচ্চয়, আসল নাম সুভাষিত রত্নকোষ এবং সদোক্তি করণামৃত। এই দুখানি শ্লোক সংগ্রহে অনেকগুলি বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন কবিতা আছে, যার কোনো কবি বাংলাদেশের অধিবাসী। এর মধ্যে কবীন্দ্রবচন সমুচ্চয়ে বাঙালি শ্লোকের থাকলেও এটি বাংলার বাইরে সংকলিত হয়েছিল, কিন্তু সদোক্তি করণামৃত বাঙালির সংকলন। লক্ষণ সেনের এক প্রধান কর্মচারীর পুত্র শ্রীধর দাস এই সদোক্তি করণামৃতর সংকলন করেন। এতে বাঙালি রচিত অনেকগুলি উৎকৃষ্ট শ্লোক আছে। তার মধ্যে হরপার্বতী ও রাধাকৃষ্ণ বিষয়ক কয়েকটি শ্লোক পরবর্তীকালের বাংলা সাহিত্যের সূচনা করেছে। এতে তৎকালীন জীবনের সুন্দর সুন্দর বাস্তব চিত্র আছে। এছাড়া পাল যুগে ও সেন যুগে সংস্কৃতে কিছু কিছু বৌদ্ধ গ্রন্থ রচিত হয়েছিল, তার অধিকাংশই লুপ্ত হয়ে গেছে। প্রাকৃত ও অপভ্রংশ সাহিত্য বাংলাদেশে কিছু কিছু রচিত হয়েছিল। সংস্কৃতের অবক্ষয়ের দিনে এবং ভাষাতাত্ত্বিক পরিবর্তনের ফলে উৎপন্ন প্রাকৃত ও অপভ্রংশ ভাষাতে সারা ভারতবর্ষেই অনেক গ্রন্থ লিখিত হয়েছিল। তার মধ্যে প্রাকৃতের সাহিত্য গৌরব অধিক স্বীকৃত হয়েছে। হালের গাথাসপ্তশই শীর্ষক প্রাকৃত শ্লোক সংগ্রহ বাংলাদেশে না হলেও এতে কোনো স্থলে বাঙালি জীবনের ছবি ফুটে উঠেছে। এই সংগ্রহটি অতিশয় পুরাতন, তবে এদিক থেকে প্রাকৃত পৈঙ্গিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ছন্দ শেখাবার জন্য প্রাকৃত ভাষায় এই গ্রন্থ রচিত হয়েছিল, কিন্তু এতে অনেকগুলি চমৎকার প্রাকৃত অপভ্রংশ কবিতা আছে, যাতে প্রকৃষ্টভাবে বাঙালি জীবনের ছায়াপাত হয়েছে। পরবর্তীকালের বাংলা সাহিত্যে বিশেষত বৈষ্ণব পদাবলী ও মঙ্গল কাব্যের বাস্তব বর্ণনায় এর প্রভাব দুর্নিরীক্ষ নয়। ষোড়শিনী অপভ্রংশ রচিত বৌদ্ধ সিদ্ধাচার্যদের দোহাকোষ এখানে উল্লেখ করা যাচ্ছে চর্যাপদ আলোচনার ভূমিকা হিসাবে। একদা বাংলাদেশে বিশেষত পালযুগে মহাযানী বৌদ্ধমতের বংশাবতংশ নানা উপযান, বজ্রযান, কালচক্রযান, মন্ত্রণয়, সহজযান জনসাধারণের মধ্যে প্রকাশ্য ও গোপনে প্রচলিত ছিল। এই আচার্যরা সংস্কৃত, প্রাকৃত অপভ্রংশ ও বাংলা ভাষায় গদ্যে ও পদ্যে নিজ নিজ সাধনা বিষয়ক বহু গ্রন্থ লিখেছিলেন। এর অধিকাংশ বিনষ্ট হয়েছে, শুধু কিছু কিছু তিব্বতী অনুবাদ কালক্রমে রক্ষা পেয়েছে। তিব্বতী গ্রন্থের তালিকায় উল্লিখিত এর নামধাম থেকে কবি ও তাদের রচনার কিছু কিছু পরিচয় পাওয়া যায়। মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী এবং ডক্টর প্রভাতচন্দ্র বাগচি নেপাল থেকে অপভ্রংশ ও প্রাচীন বাংলায় লেখা এই ধরনের কিছু পুঁথিপত্র আবিষ্কার করেন। শাস্ত্রী মহাশয় আবিষ্কৃত ডাকার্ণব, দোহাকোষ পঞ্জিকা, সররুহু ব্রজ ও কৃষ্ণাচার্যের দোহাকোষ এবং ডক্টর বাগচি আবিষ্কৃত তিল্যপাদের দোহা ষোড়শিনী অপভ্রংশে রচিত উত্তর মহাযানী, বৌদ্ধ ধর্ম ও সাধনা বিষয়ক পদসংগ্রহ। এর কাব্যমূল্য যেমন হোক না কেন, এই ভাবাদর্শেই বাংলা সাহিত্যের প্রথম রচনা চর্যাপদে অনুসৃত হয়েছে এবং সেই জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের পটভূমিকা স্বরূপ এই দোহাগুলির উল্লেখ প্রয়োজন। এই প্রসঙ্গে উল্লেখ্য, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত প্রায় শতাধিক নতুন চর্যা আবিষ্কার করেছেন। এগুলি চাচা গান নামে পরিচিত। বাংলা ভাষা ও বাংলা লিপি।
বাংলাদেশের চতুর্সীমানার মধ্যে যে ভাষার বিবর্তন হয়েছে, যা বাঙালির হাজার বছরের চৈতন্য প্রবাহ বহন করে চলেছে, সেই বাংলা ভাষার উৎসস্থল সংস্কৃত সন্দেহ নেই। গিরিদরি থেকে যখন ক্ষীণধারার জলস্রোত নেমে আসে, তখন তাকে দেখে কি মনে হয়? এই শীর্ণ তৈপ্রবাহ ক্রমে সমতল ভূমিকে প্লাবিত করে প্রবল বিক্রমে প্রচণ্ড উচ্ছ্বাসে দিগদিগন্ত কাঁপিয়ে সমুদ্রে মিলিত হবে। বাংলা ভাষার উৎপত্তি অন্যান্য ভারতীয় আর্য ভাষার মতোই নদী প্রবাহের সঙ্গে তুলনীয়। নদী প্রবাহের মতোই এ ভাষা কালানুক্রমিকভাবে যত অগ্রসর হয়েছে, ততই এর পরিবর্তন হয়েছে, ততই এর আকার আয়তন বৃদ্ধি পেয়েছে। তারপর এই বিংশ শতাব্দীতে এ ভাষার সহস্রমুখী হয়ে চলেছে নবনব সম্ভাবনার সাগর সঙ্গমে। অবশ্য সম্প্রতি রাজনৈতিক কারণে বাংলাদেশ দ্বিখণ্ডিত হলেও ভাষার বিচারে অখণ্ডতাই আমাদের লক্ষ্য। আগের আলোচনা আমরা দেখেছি, এদেশে আর্য অভিযানের পূর্বে অস্ট্রিক গোষ্ঠীভুক্ত নিষাদ জাতি বাস করত। কালক্রমে এদেশে আর্য সংস্কার দৃঢ়মূল হলো। আর্য ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষা বাঙালির অধিগত হলো। তারপর স্বাভাবিক নিয়মে প্রাকৃত অপভ্রংশ ভাষাও এদেশে প্রচলিত হলো এবং সংস্কৃত প্রাকৃত অপভ্রংশের খোলস ছেড়ে খ্রিস্ট 10ম শতাব্দীর দিকে বাংলা ভাষার ভূমিষ্ঠ হলো। অবশ্য এই তারিখ আরও কিছু পিছিয়ে যেতে পারে। এখন বাংলা ভাষার পরিণতি প্রবাহ ধরে উৎসমুখে এগিয়ে যাওয়া যাক। বাংলা ভাষা যে মূল ভাষা থেকে জন্ম নিয়েছে, পূর্ব ভারতের সমতল ভূমির উপর দিয়ে বয়ে গেছে, ভাষার ইতিহাসে তাকে ইন্দো ইউরোপীয় ভাষামূল বলে। পশ্চিম পণ্ডিতরা বলেন, খ্রিস্টীয় জন্মের 1000 আগে, আমাদের মধ্যে আরও আগে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী প্রাচীন আর্যজাতি ইরান ছেড়ে ভারতের পশ্চিম পঞ্জাবে উপনিবেশিত হয় এবং তারপর 1000 খানেক বছরের মধ্যে পূর্ব ভারতে পর্যন্ত প্রসিদ্ধ হয়। এদের ভাষা ভাষাতত্ত্বে আদি ভারতীয় আর্য ভাষা নামে পরিচিত। বৈদিক ও সংস্কৃত ভাষা এর অন্তর্গত। এর ব্যক্তিকাল খ্রিস্টপূর্বাব্দ 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত। এরপর জনতার প্রভাবে এ ভাষার নিয়মকানুন কিছু শিথিল হলো। প্রাকৃতজনের অলস অসার জিহ্বার জড়তাপূর্ণ উচ্চারণের ফলে তৎসম সংস্কৃত শব্দেরও কিঞ্চিৎ জাতিনাশ হলো। এই পর্বের নাম প্রাকৃত ভাষা। এর আয়ুর পরিমাণ খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টীয় 600 অব্দ পর্যন্ত। এর প্রথম পর্যায়ে নাম পালি ভাষা, দ্বিতীয় পর্যায়ের নাম প্রকৃতপক্ষে প্রাকৃত। পালি ভাষা বুদ্ধদেবের নির্দেশেই জন্মলাভ করে। তিনি সংস্কৃত ছেড়ে সাধারণের ব্যবহৃত প্রাকৃত ভাষায় উপদেশাদি লিপিবদ্ধ করতে আদেশ দেন। অবশ্য পালি ভাষাও খাস জনতার মুখের ভাষা নয়, একেও মিশ্র ভাষা এবং সাহিত্য ভাষা বলতে হবে। দ্বিতীয় পর্বের প্রাকৃত ভাষা সংস্কৃত নাটকে কোনো কোনো চরিত্রের মুখ্য প্রযুক্ত হয়েছে। প্রাকৃতে লেখা কাব্য ও নাটকে পাওয়া গেছে। প্রাকৃতের সাহিত্য গৌরব সংস্কৃতের ভাষা দীর্ঘবিস্তারী না হলেও নিতান্ত তুচ্ছ করবার মতো নয়। অঞ্চলভেদে প্রাকৃতের 4টি স্তর রয়েছে: ষোড়শিনী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী বা জৈন মাগধী প্রাকৃত। এছাড়াও পৈশাচী প্রাকৃত বলে আরেকটি প্রাকৃতের নাম শোনা যায় বটে, কিন্তু এতে রচিত কোনো সাহিত্যকর্মের নিদর্শন পাওয়া যায়নি। এদের মধ্যে ষোড়শিনী ছিল শিষ্টজনের ভাষা, একদা উত্তরপদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা। মিঠে বুলির কাব্যকবিতায় সুমধুর মহারাষ্ট্রের প্রাকৃতের ব্যবহার ছিল প্রসিদ্ধ। মাগধী প্রাকৃত ছিল নাটকে নিকৃষ্টজনের ভাষা। পূর্ব ভারতের প্রতি উন্নাসিক আর্য বৈয়াকরণদের তাচ্ছিল্যের দৃষ্টান্ত। আমাদের বাংলা ভাষা এই মাগধীরই উত্তরপুরুষ। প্রাকৃত ভাষায় সংস্কৃত ব্যাকরণের নিয়মকানুন শিথিল হলেও এরও একটা বাঁধন ছিল। প্রাকৃতের ব্যাকরণও রচিত হয়েছিল, কিন্তু ব্যাকরণের বাদ দিয়ে ভাঙ্গনের হাত থেকে প্রাকৃত ভাষাকে বাঁচানো গেল না। এর পরের যুগের ভাষার নিয়মকানুন আরও শিথিল হয়ে গেল, উচ্চারণ আরও বিকৃতিপ্রাপ্ত হলো। এই পর্যায়ের নাম অপভ্রংশ। এর কালপরিমাণ খ্রিস্ট 600 অব্দ থেকে খ্রিস্টীয় 1000 অব্দ পর্যন্ত। প্রত্যেক প্রাকৃত থেকেই তার নাম দিয়েই অপভ্রংশের আবির্ভাব পরিকল্পিত হয়েছে। যেমন ষোড়শিনী প্রাকৃত থেকে ষোড়শিনী অপভ্রংশ, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মহারাষ্ট্রী অপভ্রংশ, মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের আবির্ভাব হয়েছে। আমাদের বাংলা ভাষা এই মাগধী অপভ্রংশের সন্তান। তার আরও কটি সন্তানের নাম হলো মৈথিলি, মগহী, ভোজপুরি, অসমিয়া ও উড়িয়া। অপভ্রংশের নিয়মনামা না যুগে প্রাকৃত ব্যাকরণের যৎকিঞ্চিৎ নিয়মবন্ধনও যে শিথিল হয়ে যায় তাতে কোনো সন্দেহ নেই। শিষ্ট সমাজে ষোড়শিনী অপভ্রংশের তবু যৎকিঞ্চিৎ মর্যাদা ছিল। মহারাষ্ট্রীয় অপভ্রংশেও গীতিকবিতাতে নিতান্ত অপাঙ্ক্ত ছিল না, কিন্তু মাগধী অপভ্রংশের সাহিত্য গৌরব নেই বললেই চলে। এমনকি অঙ্গবঙ্গের মাগধী অঞ্চলের মাগধী অপভ্রংশের স্থলে মধ্য ভারতের ষোড়শিনী ভাষাই ব্যবহৃত হতো। তবে
মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার জন্ম হলো খ্রিস্ট 10ম শতাব্দীতে বা তারও কিছু আগে। খ্রিস্ট 10ম শতাব্দী থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত নানা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা বয়ে চলছে। এই ভাষার বয়স অনূন্য 1000 বছর। ভাষাগত পরিবর্তনের চিহ্ন ধরে বাংলা ভাষাকে যথাক্রমে 3টি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। আদি যুগের বাংলা ভাষা বা প্রাচীন বাংলা ভাষার সীমা খ্রিস্ট 10ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। চর্যাচর্য বিনিশ্চয়ে এ ভাষার প্রাথমিক দৃষ্টান্ত মিলবে। বলা বাহুল্য সে দৃষ্টান্ত মুখের ভাষা নয়, লেখ্য ভাষার। সেই যুগের বাঙালির মুখের ভাষা কেমন ছিল তার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায় না। অবশ্য পুঁথির ভাষাও মুখের ভাষার উপর দাঁড়িয়ে আছে। এ যুগের ভাষা থেকে তখনও অপভ্রংশ এমনকি প্রাকৃতিক প্রভাব ঘটেনি। ষোড়শীন অপভ্রংশ তখন বাংলাদেশের শিষ্ট সমাজে প্রচলিত ছিল বলে চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে আদিম বাংলার সঙ্গে প্রচুর ষোড়শীনী অপভ্রংশের প্রভাব দেখা যায়। এরপরে মধ্যযুগের বাংলা ভাষার কাল অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত এর বিস্তার। খ্রিস্ট ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে ভাষার বিশেষ কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না, কারণ ওই কালের মধ্যে রচিত কোনো বাংলা গ্রন্থের নিদর্শন পাওয়া যায়নি। চতুর্দশ ও পঞ্চম শতাব্দীতে বাংলা কাব্য যে ভাষা ব্যবহৃত হয়েছে তাকে মধ্যযুগ ও বাংলা ভাষার প্রথম পর্যায়ে নামে অভিহিত করা যায়। বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই যুগের প্রথম গ্রন্থ। এতে দেখা যাচ্ছে চর্যাবোধের পর 100-2 বছরের মধ্যে বাংলা ভাষার আরও বিবর্তন রয়েছে। অপভ্রংশ প্রাকৃত শব্দের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। ভাষার ব্যাকরণ ও ধ্বনিতত্ত্বের বিশেষ পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু কিছু বিশুদ্ধ তৎসম শব্দেরও ব্যবহৃত হতে আরম্ভ করেছে। খ্রিস্ট ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত মধ্যযুগে বাংলা ভাষার অন্তঃপর্যায়ে বিস্তৃত। এই স্তরে বাংলা ভাষার রূপান্তর প্রায় আধুনিক কালের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। বৈষ্ণব সাহিত্য ও পৌরাণিক অনুবাদ সাহিত্যের প্রভাবে ভাষায় প্রচুর তৎসম শব্দ প্রয়োগ হতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে ইসলামী শব্দের ব্যবহারে বাঙালি হিন্দু বেশ রপ্ত হয়ে উঠেছে। বৈষ্ণব পদসাহিত্যে বাঙালি মৈথিলী মিশ্রিত ব্রজবুলিরও উল্লেখ করা যেতে পারে। মধ্যযুগের শেষ সক্ষম কবি ভারতচন্দ্র রায়গুণকর প্রচুর ফার্সি শব্দ ব্যবহার করেছিলেন। এরপর ইংরেজ আমল শুরু হলে বিদেশি শিক্ষা সংস্কৃত বাহনে ইংরেজি, ফরাসি, পর্তুগিজ শব্দ বাংলা শব্দভাণ্ডারে স্থান করে পেল। সর্বোপরি আধুনিককালে বাংলা গদ্য বাঙালির চিত্তপ্রবাহের প্রধান খাতরেখা হয়ে দাঁড়ালো। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে কলকাতায় নাগরিক জীবনে সাধু ও চলিত ভাষা সাহিত্যে প্রভাব বিস্তার করতে শুরু করে। সাধু ভাষা কৃত্রিম ভাষা নয় বা আধুনিককালে পণ্ডিত বা মিশনারি সাহেবদের সৃষ্টি নয়। খ্রিস্ট ষোড়শ শতকেও সাধুগদ্যে লেখা চিঠিপত্রাদি পাওয়া গেছে। সাধু ভাষার কাঠামোই মধ্যযুগ ও পয়ের ত্রিপদীতে অনুষ্ঠিত হয়েছে। পরে কলকাতা ইংরেজ যুগের প্রাণকেন্দ্রে পরিণত হলেও নদিয়া শান্তিপুর থেকে কলকাতা পর্যন্ত গাঙ্গেয় অঞ্চলের সর্বজনের মুখের ভাষার ব্যবহৃত রূপ চলিত ভাষা নামে সাধু ভাষার প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো। ইদানিং ক্রমে সাধু ভাষা হটে যাচ্ছে আর চলিত ভাষা সেই স্থানটি দখল করছে। অল্প দিনের মধ্যেই সাধু ভাষার ব্যবহার আরও সংকীর্ণ হয়ে যাবে। বাংলার যে 4টি প্রধান উপভাষা রাঢ়ী, বরেন্দ্রী, কামরূপ ও বঙ্গ, এর মধ্যে রাজনৈতিক কারণে বঙ্গ অর্থাৎ পূর্ববঙ্গের ভাষা আজ অপ্রচলিত হয়ে যাচ্ছে। কোনো কোনো পরিবারের ভিতর এর ব্যবহার এখনও আছে বটে, কিন্তু ক্রমেই রাঢ় ভূমির ভাষা একে গ্রাস করবে। কারণ কিছুকাল পূর্বে পূর্ববঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বপ্রকার সাংস্কৃতিক যোগাযোগ রাজনৈতিক কারণে ছিন্ন হতে বসেছিল। এর ফলে বঙ্গের অর্থাৎ পূর্ববঙ্গের ভাষা রাঢ়ভূমিতে আর প্রবেশাধিকার পাবে না। তাহলে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ধারা ও ভাষা একই। কোনো রাজনৈতিক ছুরি চালিলেও তাকে বিচ্ছিন্ন করা যাবে না। উত্তরবঙ্গের ভাষার বিশেষ কোনো সাহিত্য গৌরব নেই, 2-4টি ছড়া পাঁচালী ছাড়া। সুতরাং রাঢ়ভূমির ভাষা এই অঞ্চলের একমাত্র ভাষা হয়ে উঠেছে। সাহিত্যকর্মে এই ভাষারই জয় জয়কার। এখন পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের শিষ্ট সমাজে সাহিত্যকর্ম, সভা সমিতি, অভিনয়, ছায়াচিত্র, বেতার ও দূরদর্শনে কলকাতার ভাষাই ব্যবহৃত হয়। এবার বাংলা লিপির কথা সংক্ষেপে আলোচনা করা যাক। প্রাচীন যুগে পূর্ব ভারতে অর্থাৎ বাংলাদেশে ব্যবহৃত লিপি বাইরেও গিয়েছিল। এখন এই ধরনের প্রমাণ হস্তগত হয়েছে, তাতে বিস্ময়ের কিছু নেই। একদা বাংলাদেশ থেকে অনেক ধর্মপ্রচারক ভারতের বাইরে চীন, জাপান, জবদ্বীপ প্রভৃতি অঞ্চলে গিয়েছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিল তদানীন্তন বঙ্গাক্ষরে লেখা পুঁথিপত্র। তাই চীন, জাপান, শ্যাম, কম্বোজের প্রাচীন মন্দিরে বাংলা অক্ষরে লেখা প্রাচীন পুঁথির নিদর্শন পেলে অবাক হবার কিছু নেই, এবং সত্যিই এই সমস্ত অঞ্চলে প্রাচীন বাংলা অক্ষরের পুঁথি পাওয়া গেছে। বাংলা লিপির উৎপত্তি, বিবর্তন ও পরিণতির ইতিহাসও কম বিস্ময়কর নয়। বাংলা ভাষা যেমন হাজার
খানেক বছর ধরে বহু উত্থান পতনের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে, তেমনি বাংলা অক্ষরও বহুদিন নানা পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়ে বর্তমান সুগঠিত রূপ লাভ করেছে। চিঠিপত্রের লিপি স্থায়ী রূপ লাভ করল ছাপার অক্ষরে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে। তখন থেকে অক্ষরের আকার ও গঠন প্রায় স্থায়ী রূপে নির্ধারিত হলো। তারপরে ছাপাখানার সুবিধের জন্য ধাতুতে ঢালাই অক্ষরের একটু আধটু পরিবর্তন হলেও পুঁথির অক্ষর পরিবর্তনের মতো ছাপার অক্ষরের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ভারতের সমস্ত লিপি অক্ষরের আদিজননী ব্রাহ্মী লিপি। অশোকের অনুশাসনগুলিতে সুগঠিত ব্রাহ্মী অক্ষরেই উৎকীর্ণ হয়ে পর্বত গাত্রে কালোজয়ী হয়ে এখনও বেঁচে আছে। ব্রাহ্মী অক্ষরের এই হলো আদিম নিদর্শন। বিদেশি পণ্ডিতদের কেউ কেউ ব্রাহ্মী লিপির চমৎকার গঠন কৌশল দেখে মনে করেন এগুলি বোধহয় গ্রিক বা ফিনিশীয় লিপি থেকে এসেছে। আবার কেউ কেউ বলেন প্রাচীন ভারতীয়রা ব্যাকরণ ও শব্দশাস্ত্রে যেরকম তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন, তাতে তারা যে সেই ধ্বনিরূপকে রেখায় আখরে বন্দিত করতে চাইবেন, এতে আর বিস্ময়ের কী আছে। সে যাই হোক, এখন এক প্রকার স্থির সিদ্ধান্ত করা গেছে যে প্রাচীন ভারতীয় ব্রাহ্মী লিপি এই দেশের জলবায়ুতে জন্মেছে, এই দেশেই বিকাশ লাভ করেছে। ব্রাহ্মী লিপির বিবর্তনগত আকার দেখলে বোঝা যায় ভারতের তাবৎ লিপির মূল রহস্য ব্রাহ্মী লিপিতেই নিহিত আছে। খ্রিস্ট অষ্টম শতাব্দীর দিকে স্থানভেদে ব্রাহ্মী অক্ষর তিনটি রূপে বিবর্তিত হতে থাকে: পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি ও পূর্বী লিপি। উত্তর পূর্বাঞ্চল চলিত ব্রাহ্মী অক্ষর থেকে পূর্ব ভারতের তাবৎ লিপির জন্ম হয়েছে। অষ্টম শতাব্দীর কাছাকাছি সময়ে পূর্ব ভারতের লিপির নিজস্ব রূপ ফুটে ওঠে। অনেকের ধারণ নাগরী লিপি বুঝি বাংলা অক্ষরের চেয়ে পুরাতন। একথা কিন্তু সঠিক নয়। দক্ষিণ পশ্চিম ভারতে পশ্চিমা ব্রাহ্মী অক্ষর থেকে যে লিপির জন্ম হয় তার নাম নাগরী লিপি। এই নাগরী লিপি কোনো দিক থেকেই বাংলা অক্ষরের চেয়ে পুরাতন নয়। তবে উত্তরপথে রাজবংশ পূর্ব ভারতে দীর্ঘকাল আধিপত্য করার ফলে এদেশের পূর্বী লিপির রাজকীয় প্রভাব কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল এবং রাজভাষা ও রাজলিপি বাংলাদেশে পঞ্চম সপ্তম শতাব্দী পর্যন্ত প্রবল প্রতাপে রাজত্ব করেছিল। অবশ্য কোনো দেশেরই পরের লিপি দীর্ঘকাল দস্যুবৃত্তি করতে পারে না, পশ্চিমা নাগরী লিপিও পারেনি। খ্রিস্ট দশম একাদশ শতাব্দীর মধ্যে পশ্চিমা লিপির স্থলে বাংলার অক্ষর আবার নিজস্ব স্থান করে নিল। তারপর থেকে বাংলাদেশ এবং তার প্রান্তীয় অঞ্চলে লিপিলেখন ও পুঁথিপত্রে বঙ্গলিপিরই একচ্ছত্র অধিকার স্থাপিত হয়। ঊনবিংশ শতাব্দীর পূর্বে সংস্কৃত গ্রন্থেও বাংলা অক্ষর ব্যবহৃত হতো। সুতরাং আধুনিককালে বাংলাদেশের সংস্কৃত সমাজে যে নাগরিক অক্ষরের প্রচলন আছে এবং যার প্রতি কোনো সংস্কৃত পণ্ডিতের ধর্মীয় শ্রদ্ধা ও আসক্তি আছে, তাতে কিছুমাত্র যৌক্তিকতা নেই। বাংলাদেশের সংস্কৃত গ্রন্থে বাংলা লিপির ব্যবহৃত হওয়া উচিত। ঊনবিংশ শতাব্দীর আগেই তাই ছিল সাধারণ রীতি। দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীতে লেখা সংস্কৃত গ্রন্থে বাংলা অক্ষর অনেকটা পূর্ণতা লাভ করেছিল। সেন যুগে বাংলা অক্ষরের গঠন কার্য শুরু হয় এবং পাঠান যুগে তা মোটামুটি স্থায়ী আকারে দাঁড়িয়ে যায়। মধ্যযুগের গোড়ার দিকে লিপির দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে খানিকটা পাওয়া যাবে। উড়িয়া, মৈথিলি ও অসীমা লিপিতে বাংলা লিপির প্রভাব অনস্বীকার্য। মণিপুরে এখনও বাংলা লিপি পুরোপুরি ব্যবহৃত হয়। অসীমিয়া ও বাংলা অক্ষরের মধ্যে কোনোই পার্থক্য নেই। 2 শতাব্দী পূর্বে পশ্চিমা লিপি বলে কোনো পৃথক লিপি ছিল না। উড়িয়া লিপির গোলগাল মাত্রা ও চেহারা দেখে প্রথমে মনে হতে পারে বুঝি এর সঙ্গে বাংলা অক্ষরের কোনো যোগ নেই। একসময়ে উড়িষ্যার তালপাতার উপর খুন্তা নামক শুকাগ্র লৌহলেখনির দ্বারা লিপিকার্য নির্বাহ হতো। তাই সোজা রেখার বদলে গোলাকৃতি রেখা ব্যবহৃত হতো, কারণ কোমল তালপাতার উপর ধারালো খুন্তা দিয়ে সোজা বা কৌণিক রেখা টানতে গেলে তালপাতা ছিঁড়ে যেত। ওর মাত্রার গোলত্ব সোজা করে দিলেই উড়িয়া লিপির সঙ্গে বাংলা লিপির আত্মীয়তার বন্ধন সহজেই চোখে পড়বে। মৈথিলি লিপিতেও যুগপৎ নাগরী ও বাংলা লিপির প্রভাব আছে। অবশ্য রাষ্ট্রবিধাতাদের কৃপায় মিথিলায় নাগরী লিপির চালানোর ফলে ইদানিং মৈথিলি শিষ্ট সমাজ থেকে বঙ্গলিপির প্রভাবাধীন মৈথিলি লিপি প্রায় লুপ্ত হয়ে বসেছে। বাংলাদেশে রাজনৈতিক কারণে দ্বিখণ্ডিত হয়েছে। পূর্ব বাংলায় বাংলা ভাষার মহিমা অব্যাহত থাকলেও কূটচক্রী রাষ্ট্রশাসকদের সংকেতে তাতে প্রয়োজনে অপ্রয়োজনে উর্দু ফার্সি শব্দ ব্যবহৃত করা হয়েছে। অবশ্য সম্প্রতি সীমান্তের ওপারে বাংলাদেশে বাংলা ভাষা ও সাহিত্য থেকে নিছক ধর্মীয় সংকীর্ণতা অদৃশ্য হয়ে যাচ্ছে। ও দেশে বাংলা অক্ষরের কোনো বদল হয়নি, যদিও ঢাকায় বাংলা বানান নিয়ে নানা রকম সরলীকরণের গবেষণা চলছে। প্রায় 2 শতাব্দীর আগে ছাপার অক্ষরে ব্যবহৃত হওয়ার পর বাংলা লিপির বিশেষ কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়নি। চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতি কোষ।
শুধু বাংলা ভাষা কেন, সমস্ত পূর্ব ভারতের নব্য ভাষার প্রথম গ্রন্থ এই চর্যাচর্য বিনিশ্চয়। সম্প্রতি জানা গেছে পুঁথিটির প্রকৃত নাম চর্যাগীতি কোষ। এটি আবিষ্কারের আগে সাহিত্যের ইতিহাস লেখকরা মনে করত ময়নামতির গান, গোরক্ষ বিজয়, শূন্য পুরাণ, ডাক ও খনার বচন, রূপকথা এগুলি প্রাচীনতম বাংলা সাহিত্যের দৃষ্টান্ত। কিন্তু বর্তমানকালের আবিষ্কারে এবং গবেষণায় প্রমাণিত হয়েছে উল্লিখিত গ্রন্থ বা কাহিনী প্রাচীন যুগের নয়, অনেক পরবর্তীকালের রচনা। বাংলা ভাষায় লেখা প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হিসাবে চর্যাচর্য বিনিশ্চয় নামে বৌদ্ধতান্ত্রিক পদসংকলনকেই উপস্থাপিত করতে পারা যায়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই পুঁথির আবিষ্কার ও সম্পাদনা করে প্রাচীন বাংলা সাহিত্যের হারানো দৃষ্টান্ত উদ্ধার করেন। প্রাচীন সংস্কৃত পুঁথিপত্রাদি সন্ধান করতে গিয়ে তার ধারণা হয় প্রাচীন যুগে বৌদ্ধ তান্ত্রিক মতাবলম্বী সহজীয় বা সিদ্ধাচার্যগণ বাংলা ভাষায় বোধহয় কিছু লিখে থাকবেন। নেপাল রাজদরবারে পুঁথির সন্ধানে গিয়ে 1907 খ্রিস্টাব্দে তিনি অনেকগুলি সমধর্মী পুঁথির সঙ্গে বাংলা ভাষায় লেখা চর্যাচর্য বিনিশ্চয়ের পুঁথি আবিষ্কার করেন। পুঁথিটি প্রাচীন বাংলা ও নেপালি অক্ষরে লিখিত। তিনি পরে দেখলেন এ ভাষা বাংলা যদিও অতি প্রাচীন এবং বৌদ্ধ সহজীয় গুরুদের রহস্যময় ভাষায় লেখা বলে এর গুরু অর্থ উদ্ধার সহজ ব্যাপার নয়। এই পুঁথির সঙ্গে একটি সংস্কৃত টিকা দেওয়া ছিল বলে শাস্ত্রী মহাশয় এর কথঞ্চিত অর্থ উদ্ধার করেন এবং এখন আমরা চর্যাগুলির তাৎপর্য সম্বন্ধে যে মোটামুটি অবহিত হয়েছি তার কারণ ওই সংস্কৃত টিকার সহায়তা। টিকাকারের নাম মুনিদত্ত। বৌদ্ধতন্ত্রে তিনি অভিজ্ঞ ছিলেন বলে চর্যাপদের ব্যাখ্যা হিসাবে ওই সংস্কৃত টিকার প্রয়োজনীয়তা স্বীকার করতে হবে। পরে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি মহাশয় চর্যার একটি তিব্বতী অনুবাদও আবিষ্কার করেন। মুনিদত্তের সংস্কৃত টিকা এবং ডক্টর বাগচি আবিষ্কৃত তিব্বতী অনুবাদের সাহায্যে চর্যার আক্ষরিক অর্থ ও গুরার্থ ব্যাখ্যা এখন অনেকটা সহজসাধ্য হয়েছে। অনেক দেশি বিদেশি পণ্ডিত চর্যাপদ নিয়ে নানা গবেষণা করেছেন, এখনও সে গবেষণার বিরাম হয়নি। প্রয়াত ডক্টর শশীভূষণ দাশগুপ্ত মহাশয় নেপাল ও তরাই ভূমি থেকে চর্যার আরও কিছু দৃষ্টান্ত সংগ্রহ করেছিলেন। এর ফলে চর্যা গবেষণায় নতুন দিগন্ত খুলে গেছে। তার সংগৃহীত পদ ও তার কয়েকটি শব্দের টিকা টিপ্পণী সহ আমার সম্পাদনায় নবচর্যাপদ নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় নবচর্যাপদ নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে যে সমস্ত পুঁথি আবিষ্কার করেন তার মধ্যে যেগুলি তার মধ্যে প্রাচীন বাংলা ভাষায় রচিত মনে হয়েছিল সেগুলিকে একত্র করে বাংলা 1323 সনে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানা বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে সুসম্পাদিত করে তিনি প্রকাশ করেন। এর অন্তর্ভুক্ত হয়েছিল চর্যাচর্য বিনিশ্চয়, সরহ ও কৃষ্ণাচার্যের দোহা এবং ডাকার্ণব। তিনি সবগুলিকে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন বলে মনে করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ভাষাতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে চর্যাচর্য বিনিশ্চয়ে শুধু প্রাচীনতম বাংলা ভাষায় লেখা, অন্য তিনখানির ভাষা বাংলা নয়। ষোড়শনী অপভ্রংশের ভগ্নাবশেষ এই ভাষার মেরুদণ্ড। পরে এই গ্রন্থ নিয়ে চুলচারা বিশ্লেষণ হয়েছে। এর ভাষাতত্ত্ব, ধর্মতত্ত্ব, সমাজ দর্শন অতীব কৌতূহলপ্রদ। অবাঙালি পণ্ডিতেরাও যথা রাহুল সংস্কৃতায়ন এই গ্রন্থ নিয়ে সমান উৎসাহে গবেষণা চালিয়ে গেছেন। সংকলনটির যথার্থ কী নাম ছিল তা নিয়েও কিছু বাদ প্রতিবাদ হয়েছে। পণ্ডিত বিদুসাগর শাস্ত্রী এবং ডক্টর প্রবোধচন্দ্র বাগচি একে চর্যাচর্য বিনিশ্চয় বলে গ্রহণ করতে চাননি। তাদের যুক্তিও ফেলে দেওয়া যায় না। যাই হোক, ইদানিং এই সংকলন চর্যাচর্য বিনিশ্চয় সংক্ষেপে চর্যাপদ নামে অভিহিত হয়েছে বলে আমরা একে শাস্ত্রী মহাশয় পরিকল্পিত চর্যাচর্য বিনিশ্চয় নামে উল্লেখ করব, যদিও এর প্রকৃত নাম চর্যাগীতি কোষ। চর্যাপদের পুঁথিটি 14 শতাব্দীর কাছাকাছি সময় নকল হতে পারে। এতে মোট 50টি পদ ছিল, কিন্তু 3টি পুরো এবং আরেকটি পদের শেষাংশ নষ্ট হয়ে গেছে। উক্ত পুঁথিতে মোট 46.5টি পদ পাওয়া গেছে। অবশ্য চর্যাপদের তিব্বতী অনুবাদ বাকি 3.5টির পরে হদিশ মিলেছে। প্রত্যেক পদের অন্তে বৌদ্ধ পণ্ডিত মুনিদত্ত সংস্কৃতে তার টিকা সংযোজিত করেছেন। 24 জন পদকর্তা বা সিদ্ধাচার্য এই সমস্ত সাধনভোজন বিষয়ক পদ রচনা করেছিলেন। প্রত্যেক পদের শেষে পদকর্তার নাম দেওয়া আছে বলে কোনো পদটি কার রচিত তা নির্ধারণ করা যায়। প্রধান পদকর্তাদের মধ্যে সিদ্ধাচার্য লুইপাদ, ভূষুকপাদ, কাহ্নপাদ, সরহপাদ, শান্তিপাদ ও সবরপাদের নাম উল্লেখযোগ্য। এদের একাধিক পদ এই সংকলনে গৃহীত আছে। তিব্বতী গ্রন্থ থেকে এই পদকর্তাদের কিছু কিছু পরিচয় উদ্ধার করা যায়। এদের অনেকেরই বাংলা, মিথিলা, উড়িষ্যা ও কামরূপের অধিবাসী ছিলেন।
তাই তাদের পদে পূর্ব ভারতের জীবনচিত্র অধিকতর প্রাধান্য পেয়েছিল। শৈবনাথ ধর্ম ও তান্ত্রিক বৌদ্ধ ধর্মে যে 84 সিদ্ধা বা ধর্মগুরুর উল্লেখ রয়েছে, এদের কেউ কেউ তারই অন্তর্ভুক্ত ছিলেন। অবশ্য এদের নামগুলি সবই ছদ্মনাম। তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা সহজীয় বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এরা নিজ নিজ কুলপরিচয়, নামধাম প্রভৃতি পরিত্যাগ করে ছদ্মনাম গ্রহণ করেছিলেন। চর্যাপদের ভাষাতত্ত্ব আলোচনা করে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রভৃতি পণ্ডিত মনে করেন এই রচনাকাল দশম দ্বাদশ শতাব্দীর মধ্যেই হওয়াই সম্ভব। সংকলনের প্রথম পদকর্তা লুইপাদ, যিনি আদি পদকর্তা বলে সম্মানিত, দশম শতাব্দীতে বর্তমান ছিলেন বলে দশম শতাব্দী থেকেই এই পদসমূহের রচনা ও সংকলনের কার্য চলতে থাকে। ভাষা দেখেও মনে হয় খ্রিস্ট দশম শতাব্দীর দিকে বা তার সামান্য পূর্বে, যখন মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষা সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছিল, তখন সেই অপরিণত ভাষায় সিদ্ধাচার্যগণ উক্ত সম্প্রদায়ের জন্য পদগুলি লিখেছিলেন। এ ভাষার মূল বুনিয়াদ মাগধী অপভ্রংশ থেকে জাত প্রাচীনতম বাংলা ভাষার উপর প্রতিষ্ঠিত। অবশ্য তখনও আদিম বাংলা ভাষায় ষোড়শ্রেণী প্রাকৃত ও অপভ্রংশের প্রভাব রয়ে গিয়েছিল, তবে এতে বেশিরভাগ শব্দই মাগধী অপভ্রংশজাত। পয়ার ও ত্রিপদী ছন্দেরও আদিম নিদর্শন এই চর্যাপদে দুর্লভ নয়। এই জন্য ভাষা ও ছন্দের দিক থেকে চর্যাপদ বাংলার নিকটতম, যদিও এতে 2-4টি প্রত্যন্ত প্রদেশের শব্দও আছে। একটু দুর্বোধ্য রহস্যময় ভাষায় এই পদগুলি রচিত হয়েছিল। এই হেয়ালি ভাষার নাম সন্ধ্যা ভাষা, যার অর্থ যে ভাষায় রহস্যময় এবং যা বুঝতে বিলম্ব হয়, অথবা যার অর্থ সম্যক ধ্যান সম ধৈ ধাতু দ্বারা বুঝতে হয়, তা সন্ধ্যা ভাষা। এই পথিক ভিন্ন চর্যাপদের তাৎপর্য আবিষ্কার সহজ নয়। চর্যাচর্য বিনিশ্চয়ে সংযুক্ত মুনিদত্তকৃত সংস্কৃত টিকাটি না থাকলে এর তাৎপর্য চিরদিনই দুর্বহ রয়ে যেত। অন্য সম্প্রদায়ের প্রতিকূল ব্যক্তি বা খোরা ব্রাহ্মণ্য সম্প্রদায়, যারা সহজীয় বৌদ্ধদের প্রতি প্রসন্ন ছিলেন না, তাদের স্বয়ংচক্ষুর থেকে এই গুরু ধর্মচারকে আড়াল করে রাখার জন্যই বৌদ্ধতান্ত্রিক সিদ্ধাচার্যরা এইরকম সন্ধ্যাভাষার ছদ্মবেশ ধারণ করেছিলেন। চর্যাপদে বজ্রযান ও সহজযানের গুরুধর্ম, সাধন প্রণালী ও দর্শনতত্ত্ব নানা ধরনের রূপক, প্রতীক ও চিত্রকল্পের দ্বারা আভাস ইঙ্গিতে ব্যঞ্জিত হয়েছে। বৌদ্ধ ধর্মের মহাযান মত কালক্রমে নানা উপধর্মে, যেমন বজ্রযান, কালচক্রযান, মন্ত্রযান, সহজযান বিভক্ত হয়ে যায়। কিন্তু সাধনতত্ত্বে এদের নানা মতপার্থক্য থাকলেও নির্বাণ সম্বন্ধে এরা সকলেই এক লক্ষ্যে ছিলেন। বাস্তব জীবনের জরামরণ ও পুনর্জন্মের বিশ্বচক্র পার হয়ে নির্বাণ লাভেই বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র। এরাও সেই পথের যাত্রী। তবে সেই পথে পৌঁছতে গিয়ে পদকর্তারা নানা প্রকার গুরুতান্ত্রিক আচার আচরণের উল্লেখ করেছেন, যা অবলম্বন করলে সাধক অতি সহজে নির্বাণে পৌঁছে যেতে পারেন। এরা সহজ সাধনের তত্ত্বকথা বললেও অল্প বিস্তর কবি প্রতিভার অধিকারী ছিলেন। ভাষা, ছন্দ ও রূপ নির্মিতিতে এদের যে বেশ দক্ষতা ছিল তা অস্বীকার করা যায় না। বুদ্ধি, গ্রাহ্য, দার্শনিকতা ও রহস্যময় আচার আচরণকে অনেক স্থলে এরা কাব্যলোকে উন্নীত করেছেন। নির্বাণ তত্ত্বকে কোনো কোনো পদকর্তা নিজের দ্বৈতারূপে গ্রহণ করেছিলেন। তাই নির্বাণ লাভের আকাঙ্ক্ষা কাব্যমন্ত্রে পরিশুদ্ধ হয়ে প্রিয় সঙ্গ কামনায় রক্তিম হয়ে উঠেছে। সর্বোপরি এই সমস্ত পদগুচ্ছে তৎকালীন সাধারণে সময়ে সময়ে হীন অন্তজ বাঙালির প্রতিদিনের ধূলিমলিন জীবনচিত্র, সুখ দুঃখ, হাসিকান্নার টুকরো টুকরো রেখাচিত্র জীবন্ত হয়ে উঠেছে। ভাষাতত্ত্ব, সমাজতত্ত্ব, দার্শনিকতা এবং আদিম বাংলা সাহিত্যের সার্থক দৃষ্টান্ত হিসাবে চর্যাচর্য বিনিশ্চয় একখানি স্মরণীয় সংকলন। এটি আবিষ্কৃত না হলে আদি মধ্যযুগের বাংলা সাহিত্য ও বাংলা ভাষা অজ্ঞাতি রয়ে যেত। সেদিক থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাচর্য বিনিশ্চয় বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে নমুনাস্বরূপ একটি চর্যাপদ উদ্ধৃত করা হলো। কাহারে ঘিনিমিলি আচুহু কিস, বেরিল হাক পরল চৌদিস, অপনা মাংসে হরিনা বৈরি, খনহনা ছাড়হ ভুসুক আহারি, তিননা ছুপই হরিনা পিবই না পানি, হরিনা হেরনির নিলয়ন জানি, হরিণী বলয়ে সুন হরিনা তো, এবনে ছাড়ি হু ভান্ত, তরঙ্গাতে হরিনার খুর না দিস, ভুসুকু ভনই মুর, হি হহি না পহিসই। 6 নম্বর চর্যা। অনুবাদ: কাকে গ্রহণ করি, কাকেই বা ত্যাগ করে থাকি। চারিদিক বেড়ে হাঁক পড়ল, এক মুহূর্তে রেহাই দেয় না। হরিণ তৃণ ছয় না, জল পান করে না। হরিণটা হরিণীর নিলেও জানে না। হরিণী বলে, ওরে হরিণী শোন তুই, এ বন ছেড়ে পালা। শুনে হরিণী এত দ্রুত ছুটল যে তার খুর দেখা যায় না। ভুসুক বলেন, মুরের হৃদয়ে এসব প্রবেশ করবে না। এখানে সিদ্ধাচার্য ভুসুকপাদ হরিণ শিকারের চিত্রকল্প ব্যবহার করে সহজে নির্বাণ লাভের তত্ত্বদর্শনের হেয়ালির ভঙ্গিতে ইঙ্গিত দিয়েছিলেন।
অবিদ্যা বিমোহিত চিত্ত হরিণ নিজের সর্বনাশেই নিজে ডেকে নিয়ে আসে এবং চারিদিকে তখন জরামৃত্যুর শিকারীর দল মার মার করে তেড়ে আসে। পরে চিত্ত নিজের বিপদ বুঝতে পেরে জাগতিক ভোগ সুখ থেকে বিরত হয়ে নির্বাণ হরিণীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সেই ব্যাকুলতার বশেই স্বয়ং নির্বাণ যেন হরিণীর বেশে এসে নির্বাণ লুব্ধ চিত্ত হরিণীকে সঠিক পথে বাতলে দেয়। এখানে এই তত্ত্বকথাটিকে পদকর্তা অতি চমৎকার বাস্তব হরিণ শিকারের পরিপ্রেক্ষিতে ফুটিয়ে তুলেছেন। চর্যাচর্য বিনিশ্চয়ের পদগুলির মুখ্য আবেদন মুমুক্ষ চিত্তের নিকট হলেও এর মধ্যে কোনো কোনো স্থলে যে গীতি কবিতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা অস্বীকার করা যায় না। আর একটা হেয়ালি ভরা পদ উল্লেখ করি। টালো তোমার ঘর নাহি পরিবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী, ব্যঙ্গ সংসার বরহিল যায়, দুহিল দুদুকি বেন্টে জামায়, বলদ বিয়াওল গোবিয়া বাজে, পিটা দুহিও এ তিনা সাজে, জোসো বুধি সই নিবুধি, জোসো চোর সই সাধি, নীতি নীতি শিয়ালা শিয়ে সম ঝুয়ো, ঢেন্ডনো পায়ের গীত বিরলে বুঝয়। অনুবাদ: পাহাড়ের টিলায় আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই, কিন্তু নিত্যই অতিথি আসে। দিন দিন ব্যাঙের সংসার বেরিয়ে চলে, কি দুঃখ, দোয়া দুধও বাটের মধ্যে চলে যায়। বলদের বাচ্চা হলো, গাভী রইল বন্ধা, 3 সন্ধ্যা পালান, গোমহিষের স্তন থেকে দহন করি। যে বুদ্ধিমান সেই নির্বুদ্ধি, যে চোর সেই সাধু, রোজ রোজ শিয়াল সিংহের সঙ্গে জুটছে। ঢেন্ডনপাদের এই পদের তাৎপর্য অল্প লোকেই বুঝতে পারে। এখানে দরিদ্র গৃহিণীর দুরবস্থার প্রতীকে এবং পরস্পর বিরোধী ইঙ্গিতের সাহায্যে গুরুতত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে মোক্ষ নির্বাণ ও শূন্যতত্ত্বে পৌঁছানো যায় এবং কিভাবে এই মায়ের জগৎ পরিত্যাগ করে চেতনার শীর্ষদেশে ওঠা যায়, এখানেই তাই উপমা রূপক ও ব্যঞ্জনার সাহায্যে ইঙ্গিতে ইশারায় বলা আছে। একটু ব্যাখ্যা করা যাক। টিলার উপরে আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, অর্থাৎ চেতনার শীর্ষদেশে উঠেছি। এখন আমার চারদিকের মায়ের জগৎ লুপ্ত হয়ে গেছে, সংসার চেতনা বিনাশ পেয়েছে। সংসার যে শূন্য স্বভাব অর্থাৎ অস্তিত্বহীন তা আমি বুঝতে পেরেছি। মনই সব কিছু সৃষ্টি করে, তাই তাকে বলদ বলা হয়েছে। কিন্তু মোক্ষ নির্বাণ, সহজীরা মোক্ষ নির্বাণ শূন্যকে স্ত্রীভাবে কল্পনা করেছেন। কিছুই সৃষ্টি করে না, তাই সে হচ্ছে বন্ধা। এই পথে সাধনার সংক্রান্ত আরও অনেক গুরু ইঙ্গিত আছে, যার টিকাকার মণিদত্তের সংস্কৃত ব্যাখ্যা করেছে, তবে এই প্রসঙ্গে সে আলোচনা নিষ্প্রয়োজন। কোনো কোনো ঐতিহাসিকের মতে শৈব নাথ ধর্মের অনেকখানি গ্রন্থ ও ছড়াপাঁচালী বৌদ্ধ শূন্যপুরাণ, ডাক ও খনার বচন, রূপকথা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুরমার ঝুলিতে অনেকগুলি সংগ্রহ করেছিলেন। প্রভৃতি সাহিত্যের নিদর্শন প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাসের আদিম যুগের অন্তর্গত হতে পারে। খ্রিস্টীয় 10ম-দ্বাদশ শতাব্দীতে সমগ্র উত্তর ও পশ্চিম ভারতে শৈবনাথ সম্প্রদায় গুরু গোরক্ষনাথের মহিমা বিষয়ক অনেক অলৌকিক কাহিনী প্রচলিত ছিল। প্রাচীন মারাঠা সাহিত্যে ওই ধরনের কিছু কিছু নিদর্শন পাওয়া গেছে। হিন্দি সাহিত্যের প্রাচীন পর্বে গোরক্ষ মহিমা ব্যঞ্জক কাব্য কাহিনীর অভাব নেই। সুতরাং অনুমান খ্রিস্টীয় 10ম-দ্বাদশ শতাব্দীর দিকে নাথ ধর্মের অন্যতম কেন্দ্র গৌরবঙ্গ হলেও গোরক্ষনাথ, ময়নামতি ও তার ছেলে গোবিন্দচন্দ্রের কাহিনী নিয়ে অনেক আখ্যায়িকা প্রচলিত ছিল। কিন্তু গোরক্ষ বিজয় ও ময়নামতি, গোবিন্দচন্দ্রের গান সংক্রান্ত পুঁথি ও লোকগাথাগুলি যা আবিষ্কৃত হয়েছে এবং লোকমুখ থেকে শুনে লিখে নেওয়া হয়েছে, সেগুলি আদৌ প্রাচীন নয়। সুতরাং এই সমস্ত পুঁথিপত্রকে চর্যাপদের সমকালীন বলে গ্রহণ করা যায় না। রামাই পণ্ডিতের শূন্যপুরাণ ও বিশেষ প্রাচীন নয়, বড় জোর 7ম শতাব্দীর রচনা। ডাক ও খনার বচনের ঐতিহাসিক কালক্রম নির্ধারণ করা অসম্ভব, সুতরাং এর প্রাচীনতাও তর্কসংকুল। রূপকথাগুলি বাংলার চিরকালের সম্পদ, সন তারিখ দিয়ে তাকে চিহ্নিত করা যায় না। তাই সব দিক চিন্তা করেই চর্যাচর্য বিনশ্বকেই আদিযুগের বাংলা সাহিত্যের একমাত্র নির্ভরযোগ্য ও প্রামাণিক নিদর্শন বলে গ্রহণ করা যায়। কেউ কেউ এই প্রাচীন যুগকে হিন্দু বৌদ্ধ যুগ বলতে চান, কারণ এই সময় রচিত গ্রন্থাদিতে হিন্দু ও বৌদ্ধের উভয়কার মতাদর্শ স্থান পেয়েছে। অবশ্য শুধু চর্যাপদ ধরলে এই অভিধা আরও সংকুচিত হয়ে আসবে। নাথ সাহিত্য ও শূন্যপুরাণ বাদ চলে গেলে এই যুগকে এক কথায় হিন্দু বৌদ্ধ যুগ বলা যাবে না, কারণ চর্যাপদ মূলত বৌদ্ধ সহজীয়মতের পদসংগ্রহ। অবশ্য এতে ব্রাহ্মণতন্ত্র, যোগ ও নাথধর্মের প্রভাব আছে, তাই বলে একমাত্র চর্যাপদের উপর ভিত্তি করে সমস্ত যুগটাকে হিন্দু বৌদ্ধ যুগ নাম দেওয়া সমীচীন নয়। সমাপ্ত। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।